আয় এখানে বস, নিয়ে এসেছিস। এই নিন ওর ছবি। হয়ে যাবে, সব হয়ে যাবে। আমি যা কাজ করে দেব তারপরে তোর স্বপ্ন পূরণ হবে। বশীকরণায় নমঃ, বশীকরায় নমঃ, বশীকরায় নমঃ। হয়ে গেছে। শোন, যেটা বলছি সেটা করবি। এই পুতুলটা এমন ভাবে রাখতে হবে যাতে এই পুতুলে গাঁথা পেরেক তার শরীরে প্রবেশ করে এবং সেই রক্ত যেন পুতুলে লাগে। ব্যাস, তারপরে সে তোর ইশারায় চন্দননগর গ্রামের মোড়ল মশাইয়ের একমাত্র আদরের ছেলে প্রভাসের নতুন বিয়ে হয়েছে। অনেক বাধা বিপত্তি পেরিয়ে 4 হাত এক হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠেই বাড়ির বাইরে বেরোতেই লীলার পা পড়ে একটা কালো রঙের ছোট পুতুলের ওপর। সঙ্গে সঙ্গে পুতুলে গেঁথে থাকা পেরেকটা তার পায়ে ফুটে যায়, রক্ত বেরিয়ে পড়ে পুতুল থেকে। এখানে আবার কে এই কালো কুৎসিত পুতুলটা রাখলো? পায়ে আবার পেরেক গেঁথে গেল। উফ! লীলা বিরক্ত হয়ে পুতুলটা ছুঁড়ে ফেলে দেয়। তারপর রক্তাক্ত পা নিয়ে চলে যায় পুকুরে পা ধুতে। হঠাৎ করে পুকুরে অজ্ঞান হয়ে পড়ে যায়। লীলাকে জলে ভেসে থাকতে দেখে প্রভাস ভেতরে নিয়ে আসে তাকে। লীলা, লীলা, লীলা! আস্তে আস্তে চোখ খোলে লীলা। আমি কোথায়? আমি কোথায়? তুমি ঘরে। আচ্ছা, কি হয়েছিল বলো তো? তোমার কি হয়েছিল? তুমি অজ্ঞান হয়ে গেলে কি করে? লীলা কিছু বলতে পারে না। শরীরটা তার ভীষণ দুর্বল লাগছে। আস্তে আস্তে সে চোখ বন্ধ করে। এরপর 3 দিন লীলা জ্বরে বেহুশ হয়ে পড়েছিল। জ্ঞান ফেরার পর থেকে অদ্ভুত এক পরিবর্তন দেখা গেল তার মধ্যে। হঠাৎই দরজা খোলার আওয়াজে প্রভাসের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে উঠে প্রভাস দেখে লীলা হেঁটে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। আরে তুমি কোথায় যাচ্ছ? আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আরে কি মুশকিল, আরে দাঁড়াও। লীলা অন্ধকার রাস্তা দিয়ে এগিয়ে চলেছে। কিছুটা যাওয়ার পর একটা বড় বট গাছের কাছে গিয়ে লীলা থেমে যায়। আর অনবরত তার মাথা ঠুকতে থাকে আর বিড় বিড় করে কিছু বলে। প্রভাস পিছন থেকে এসে লীলার গায়ে হাত রাখতে চমকে ওঠে। লীলা! আমি এখানে এলাম কি করে? তুমি হঠাৎ এখানে এসে এভাবে মাথা ঠুকছিলে কেন? আর আমি তোমাকে কতবার ডাকলাম, তুমি কিছু শুনতে পেলে না? তুমি কেন এসেছিলে এখানে? আমি জানি না। চলো, ঘরে চলো। লীলা ঘরে চলে আসে, তারপর শুয়ে পড়ে আর ঘুমিয়ে যায়। এরপরে প্রতিটা রাতেই লীলা মাঝ রাতে বেরিয়ে আসে। আর গাছের তলায় এসে কারোর সাথে কথা বলে। মাথা ঠকে অনবরত গাছে। প্রভাস প্রত্যেকবার ওকে ধরে নিয়ে আসে। প্রভাসের বারবার মনে হয়েছে গাছের আশেপাশে কেউ আছে, একটা কালো ছায়া সে দেখেছে দূর থেকে, কিন্তু কাছে গেলে সেটা অদৃশ্য হয়ে যায়। তুমি প্রত্যেকদিন এখানে কেন আসো? কি থাকে তোমার সাথে? আমি জানি না, আমি কিছু জানি না। আমি কেন এখানে এলাম বলতে পারবো না। তুমি কি আমাকে সন্দেহ করছো? তুমি কি ভুল বুঝছো আমাকে?
বিশ্বাস করো, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। প্রভাসের সন্দেহ দিন দিন বাড়তে থাকে, কিন্তু প্রমাণের অভাবে প্রভাস কিছুই বলতে পারে না। আর সেদিন রাতের বেলা হঠাৎ একটা অস্বস্তিতে লীলার ঘুম ভেঙে যায়। লীলা বিছানা থেকে উঠতেই লক্ষ্য করে জানলার বাইরে দাঁড়িয়ে আছে কেউ। তুই তুই ওখানে কি করছিস? দাঁড়া দাঁড়া, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। কিছু না ভেবে লীলা দরজা খুলে বেরিয়ে যায় বাইরে। বাইরে তখন জোরে জোরে বৃষ্টি হচ্ছে। প্রভাস সেদিন ঘুমায়নি, ঘুমানোর ভান করে শুয়েছিল। লীলা বেরিয়ে যেতেই প্রভাস লীলার পিছু নেয়। আজ আমি ওকে দেখব, কার সাথে কথা বলে। প্রত্যেকদিন রাতের বেলা কার সাথে চুপি চুপি দেখা করতে যায়। প্রভাস লক্ষ্য করে লীলা একটা ছেলের সাথে কথা বলছে। প্রভাস কিছুটা এগিয়ে যেতেই ছেলেটা দৌড়ে পালিয়ে যায়। কে ছিল লীলা? এখানে কে ছিল? কোথায়? কেউ না তো। আমি এখানে এলাম কি করে? আমি আবার এখানে এলাম কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রত্যেকদিন তুমি একা একা এখানে চলে আসো, নাটক হচ্ছে। কে ছিল তোমার সাথে বলো? তুমি কার সাথে কথা বলে ঘর থেকে বেরোলে? প্রভাসের মাথা ছিল গরম। সে লীলাকে জোরে ধাক্কা মারে, আর লীলা নিজেকে সামলাতে না পেরে গাছের কাছে পড়ে যায়। গাছের সাথে মাথা ঢুকে যায়, মাথা ফেটে রক্ত পড়তে শুরু করে, আর সেখানেই লীলা নিঃশ্বাস ত্যাগ করে। কেটে গেছে একটা বছর। প্রভাসের সাথে বিয়ে হয়েছে তার মায়ের আগে পছন্দ করে রাখা মেয়ের। প্রভাসের বিয়ে হওয়ার কথা ছিল কমলার সাথে, কিন্তু মাঝখান থেকে প্রভাস লীলাকে ভালোবেসে ফেলে আর তার সাথে বিয়ে করে পালিয়ে যায়। আমি জানি তুমি লীলাকে ভালোবাসতে, কিন্তু লীলার মতো দুশ্চরিত্রা মেয়েকে তুমি কিভাবে ভালোবাসতে পারলে? ওটাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল। ওকে আমার ভালোবাসাটা একদম উচিত হয়নি। ও ভালোবাসার মূল্য দিতেই জানে না। প্রভাস কথা বলতে বলতে জানালার দিকে তাকাতেই লক্ষ্য করে জানালার বাইরে দাঁড়িয়ে আছে লীলা। চমকে ওঠে প্রভাস। লীলা? লীলা তুমি? তুমি এখানে কি করে? কোথায়? কেউ নেই তো? তোমার কোথাও ভুল হচ্ছে। না, ওখানে আমি লীলাকে দেখেছি। কি বিভৎস রূপ তার! হঠাৎ তারা দুজনেই শুনতে পায় একটা নূপুরের শব্দ। ঘরে দুটো মানুষ ছাড়া কেউ নেই তো। ওদিকে কমলা ও নূপুর পড়ে নেই। তাহলে এটা কি হলো? এখানে নূপুরের শব্দ এলো কোথা থেকে? ঘরে আমি আর তুমি ছাড়া তো কেউ নেই, সবাই তীর্থে গেছে। জানি না, বুঝতে পারছি না কোথা থেকে আসছে। হঠাৎ করেই দুজনে শুনতে পায় এক পৈশাচিক হাসি। এ তো কোনো সাধারণ মানুষের হাসি নয়। তাহলে? হঠাৎ করে বাইরে শুরু হয় তুমুল ঝড়। ঘরের লাইটটা কয়েকবার দপদপ করে জ্বলে নিভে যায়। অন্ধকার হয়ে যায় ঘরের চারিদিক। কমলা ঘরের বাইরে যায় মোমবাতি আনার জন্য। মোমবাতি জেলে যখন ঘরের ভেতর প্রবেশ করে, তখন হালকা আলো আঁধারিতে দেখে প্রভাসের পাশে বসে আছে লীলা। প্রভাস তোমার পাশে দেখো, তোমার পাশে লীলা। প্রভাস ভয়ে ভয়ে পাশে তাকাতে লক্ষ্য করে তার পাশে বসে আছে লীলা। তুমি এখানে কি করে? তুমি তো মারা গেছো। মারা যায়নি, তুই আমাকে মেরে ফেলেছিস। ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। রাগের মাথায় আমি তোমাকে ঠেলে দিয়েছিলাম, আর তুমি গিয়ে পড়েছিলে গাছে, আর মাথায় আঘাত পেয়ে মারা যাও। এটা একটা অ্যাক্সিডেন্ট, আমি তোমাকে মারতে চাইনি। বাঁচাও, বাঁচাও, কে আছো বাঁচাও। আমার বরকে মেরে ফেললো, ওই পিশাচিনী আমার বরকে মেরে ফেললো। লীলা পৈশাচিক হাসি দিয়ে আবার বলে, কে বাঁচাবে তোদের? কে বাঁচাবে তোদের? তোদের কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। আমাদের ছেড়ে দাও, আমরা তোমার কোনো ক্ষতি করিনি। ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। এটা তো একটা দুর্ঘটনা ছিল। আমাকেও ছেড়ে দাও।
সত্যি করে বল তো, তোরা কোনো ক্ষতি করিস নি? আমার সর্বনাশ তোরা করিস নি? রে কমলা, বল বল। তুই তো আমার সব থেকে বড় সর্বনাশ করেছিস, বল তুই সর্বনাশ করিস নি? কমলা ভয় পেয়ে যায়, চোখ মুখ তার সাদা ফ্যাকাশে হয়ে গেছে। যে কথা কাক পক্ষীতেও টের পায়নি, সেই কথা লীলা কি করে জানতে পারলো? আমরা সব জানতে পারি, সেই ক্ষমতা আমাদের আছে। তোর জন্য আমার সুখের সংসার ছাড়খাড় হয়ে গেল, বদনাম নিয়ে আমাকে মরতে হলো, চরিত্রের কালিমা লিপ্ত হলো। বল কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কমলা, তোমার উপরে লীলা কেন এত রেগে আছে? না না, এসব মিথ্যে। সাহস কি করে হয় সবকিছু মিথ্যা বলার? শয়তানি বন্ধুরূপী তুই কাল সাপ একটা, তোকে বন্ধু বলতে আমার লজ্জা লাগছে। ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, ওকে ছেড়ে দাও। ও আমার বিয়ে করা বউ, ওকে ছেড়ে দাও। ও তোমার কোনো ক্ষতি করেনি। সব থেকে বেশি ক্ষতি করেছে ও। তুমি জানো না, সবকিছুর পেছনে ওই দায়ী। প্রভাস চমকে যায়। লীলা বলে, শয়তানি তুই কিছু বলবি? আমি বলবো। কমলার ততক্ষণে খুব খারাপ অবস্থা। লীলা তখন বলতে শুরু করে, আমার ঘরের বাইরে ও কালা জাদু করে সেই পুতুল রেখে যায়, আমার পা লেগে যায় তাতে। তারপর থেকে ঘটে আমার সাথে সেই আশ্চর্যজনক ঘটনা। বল বল তুই বল, নয়তো তোকে এখানে শেষ করে দেব। আমি সব করেছি। আমি প্রভাসকে ভালোবাসতাম। ওর মা আমাদের দুজনের বিয়ের কথা ঠিক করে রেখে গিয়েছিল, কিন্তু মাঝখান থেকে তুই চলে আসিস। প্রভাস তোকে ভালোবাসে, তোকে বিয়ে করে ফেলে। তাই আমি যাই সেই তান্ত্রিকের কাছে, তারপর সেই তান্ত্রিকের কথা মতোই সবকিছু করি, তোকে বশীকরণ করি। আমি তোকে অন্যভাবে মারবো ভেবেছিলাম, কিন্তু তার আগেই প্রভাস তোকে রাগের মাথায় ঠেলে দেয়, আর তুই আঘাতপ্রাপ্ত হয়ে ওখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করিস। ছি ছি কমলা, ছি। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। বন্ধুর নামে তুই কলঙ্ক। আমার সাজানো সংসারকে কয়েকদিনের মধ্যেই তুই ধূলিসাৎ করে দিয়েছিস। তোকে বন্ধু বলতে আমার লজ্জা লাগছে। আমাকেও তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে। আমি বুঝতে পারিনি এসবের পিছনে ও ছিল। আমি 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 তোমায় সত্যি ভীষণ ভালোবাসি, আমি সত্যি ভীষণ ভালোবাসি। লীলা ভয়ঙ্কর মুখে তাকায় প্রভাসের দিকে। কি ভেবেছ আমি কিছুই বুঝতে পারি না? মৃত্যুর পর প্রেতজনি প্রাপ্ত হয়েছি আমি, সবই আমি জানি। শয়তান, তুই এক দুশ্চরিত্র। এখানে তুই কমলার সাথে আর বাইরে অন্য মেয়েদের সাথে। তোদের মতো পশুরা সমাজে থাকলে মেয়েদের ক্ষতি হতে থাকবে, তোদের বাঁচিয়ে রাখা যাবে না। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ক্ষমা করে দে লীলা, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দে, একটা সুযোগ দে। প্রভাসের রক্তাক্ত দেহটা মাটিতে লুটিয়ে পড়তেই কমলা ভয় পেয়ে যায়। লীলা কমলার দিকে এগিয়ে এসে গলাটা শক্ত করে ধরে, তারপর কমলার ঘাড়টা মটকে দেয়। শান্তি, আমি আমার প্রতি অন্যায়ের প্রতিশোধ নিয়েছি। যারা এই মেয়েদের সাথে অন্যায় করবে তাদের আমি ছাড়ব না, আমি প্রতিশোধ নেবই। রক্তছায়া বাংলার সমস্ত কার্টুন ভিডিও সবার আগে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে এবং প্রেস করুন বেল আইকন।